বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের হামলার মুখে নিজ দেশের নাগরিকদের দ্রুত সৌদি ছাড়তে মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা। বাণিজ্যিক ফ্লাইটে রাজধানী ছাড়ার হিড়িক। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের স্টেট কাউন্সিল বৈঠকে অনুপস্থিত নেতানিয়াহু। মৃত্যুর গুঞ্জনে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়া। গুজব বললেও জীবিত থাকার কোনো প্রমাণ দিতে পারছে না প্রধানমন্ত্রীর দফতর। ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়তে যাচ্ছে তেল আবিব, সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানি হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা। হরমুজ প্রণালী বন্ধে ইরানি পদক্ষেপে ভয়াবহ চাপের মুখে যুক্তরাষ্ট্র। যুদ্ধ জাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের আহ্বান। টোকিও থেকে মেলেনি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মোস্তফা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সংশয়। বেঁচে থাকলে আত্মসমর্পণের আহ্বান। সকল দেশের জন্য উন্মুক্ত থাকলেও হরমুজ প্রণালী বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য। স্পষ্ট বার্তা ইরানের। 5 দেশকে যুদ্ধ জাহাজ মোতায়েনের আহ্বান ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশনা দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। রোববার এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির উপর কড়া নজর রাখছে দূতাবাস। বার্তায় আরও বলা হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তায় এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন। দূতাবাস ফ্লাইটের সবশেষ আপডেটের জন্য বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর চালু রয়েছে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আকাশসীমা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রাখতে হয়। এদিকে যারা এখনই সৌদি আরব ছাড়তে পারছেন না, তাদের জনসমাগম এড়িয়ে চলা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় খাদ্য, পানি, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। ইরান ইসরায়েল যুদ্ধ প্রতিদিন নিচ্ছে নতুন মোড়। প্রতিনিয়ত যুদ্ধের নানা রকম খবরে ছেয়ে যাচ্ছে গণমাধ্যমগুলো, যাতে আছে সত্য এবং গুঞ্জনের মিশেল। সম্প্রতি ইরানি বিভিন্ন গণমাধ্যম দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। তবে ইরানি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভুয়া খবর বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানায়, এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহুর একটি ভিডিও পোস্ট নিয়ে শুরু হয় গুঞ্জন। ভিডিওটিতে ব্যবহারকারীরা নেতানিয়াহুর একটি বিশেষ অসঙ্গতি লক্ষ্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দাবি, নেতানিয়াহুর ওই ভিডিও বক্তব্যে তার ডান হাতে 6টি আঙুল দেখা গেছে। এটিকে ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ উল্লেখ করে রিপোস্ট করছেন অনেকে দাবি করছেন ভিডিওটি এআই দিয়ে তৈরি। নেতানিয়াহু আসলে মারা গেছেন, যদিও এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড সাকস এক পডকাস্টে বলেন, বর্তমান যুদ্ধে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। তার মতে, এই সংঘাতে প্রাণহানি বেড়েছে, অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়েছে। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। সাকসের মতে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা অনেকটা দুর্বল করতে পেরেছে। তাই পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে যুদ্ধবিরতি বা আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো উচিত। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলের সেনা প্রধানের মতে, এপ্রিলের শুরুতে এই অভিযান শেষ হতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল, এখন তার তুলনায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম।
এবার জাপানকে হুরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জাপান। তবে বিষয়টি নিয়ে টোকিও সতর্ক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় এই বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাকাইচির সফর শুরু হওয়ার কথা বুধবার। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে জানান, জাপানের স্বরক্ষা বাহিনী মোতায়েনের বিষয়টি সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। জাপান যুক্তরাষ্ট্র বৈঠকে এ বিষয়ে বিশেষ কোনো অনুরোধ আসলে তা সরকারকে সতর্কভাবে মূল্যায়ন করতে হবে। এক্ষেত্রে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কেবল ট্রাম্পের আহ্বানের কারণে টোকিও তাৎক্ষণিকভাবে নৌবাহিনী পাঠাবে না। জাপান তার নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে নিয়ে জল্পনা কোনোভাবেই থামছে না। এবার সেই জল্পনার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার CNN এর লাইভে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার NBC নিউজকে 30 মিনিট টেলিফোনে সাক্ষাৎকারে ইরানের নতুন সুপ্রিম লিডারের অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোস্তফা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোস্তফা আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়ে তার শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা বেঁচে নেই। ট্রাম্প বলেন, মোস্তফা যদি বেঁচে থাকেন তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত, আর তা হলো আত্মসমর্পণ করা। তবে সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য মোস্তফা খামেনির মৃত্যুর খবরকে একটি গুজব হিসেবেও আখ্যায়িত করেন। ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কারো নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, আমাদের কাছে এমন কিছু মানুষ আছে যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন। তেল ও LNG সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সংকটের উদ্বেগে পড়েছে অনেক দেশ। এমন অবস্থায় ইরান জানালো এই প্রণালী কেবল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ থাকবে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, শুধু যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের জাহাজ ছাড়া। সরবরাহ স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের প্রণালীটিতে যুদ্ধ জাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। এমন সময়ে আরাগচি এই মন্তব্য করলেন। সাক্ষাৎকার যুদ্ধ বন্ধ নিয়ে আরাগচি বলেন, যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে এমন যে কোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তবে এখন পর্যন্ত যুদ্ধ শেষ করার নির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে নেই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে এরই মধ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এই অবস্থায় স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লিখেন, যেসব দেশ হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পায় তাদের ওই পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র সাহায্য ও সমন্বয় করতে যাতে সবকিছু দ্রুত ও মসৃণভাবে এগোয়। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প যেসব দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য। তবে এসব দেশের কেউই তাৎক্ষণিকভাবে জাহাজ মোতায়েনের ইঙ্গিত দেয়নি। পারস্য উপসাগরে নীল জলরাশির উপর জেগে থাকা মাত্র 22 কিলোমিটারের এক চিলতে ভূখণ্ড। আপাত দৃষ্টিতে এটি একটি প্রবাল দ্বীপ, কিন্তু এর গুরুত্ব কোনো মহাদেশের চেয়ে কম নয়। ইরানের বিখ্যাত লেখক জালাল আলী আহমদ একসময় এর নির্জনতা দেখে নাম দিয়েছিলেন অনাথ মুক্তা। কিন্তু আজ সেই শান্ত দ্বীপটি পরিচিত নিষিদ্ধ দ্বীপ নামে। কড়া পাহারা দিচ্ছে ইরানের এলিট বাহিনী রেভলিউশনারি গার্ডস বা IRGC। সাধারণ মানুষের প্রবেশ এখানে কঠোরভাবে নিয়ন্ত্রিত। কেন এই ক্ষুদ্র ভূখণ্ডটি নিয়ে ইসরায়েল, আমেরিকা আর ইরানের মধ্যে এত টানাপোড়েন? কেন একে বলা হয় ইরানের অর্থনীতির বিটিং হার্ট বা স্পন্দন? খার্ক দ্বীপের আসল শক্তি লুকিয়ে আছে এর মাটির নিচে এবং চারপাশে গভীর সমুদ্রে। এটি কেবল একটি দ্বীপ নয়, এটি ইরানের টিকে থাকার রসদ। পরিসংখ্যান বলছে ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% সম্পন্ন হয় এই দ্বীপের টার্মিনালগুলো দিয়ে। বছরে প্রায় 95 কোটি ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা হয় এখান থেকে। মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের একটি বড় ভৌগোলিক সুবিধা আছে। এখানকার পানি অত্যন্ত গভীর, যা বিশাল আকার সুপার ট্যাঙ্কারগুলোতে অনায়াসেই নোঙর করার সুযোগ করে দেয়। বিশেষ করে চীন যখন ইরানের তেলের প্রধান ক্রেতা, তখন এই খার্ক দ্বীপই হয়ে ওঠে তেহরানের প্রধান অর্থনৈতিক করিডর। আবুজার, ফরুজান এবং দরুদ, এই তিনটি বিশাল সমুদ্র তীরবর্তী তেল ক্ষেত্র থেকে সমুদ্র তলের পাইপলাইনের মাধ্যমে তেল আসে এখানে। পরে এখান থেকেই বিশাল আকার ট্যাঙ্কারগুলো সেই তেল নিয়ে পাড়ি দেয় বিশ্ববাজারে। খার্ক দ্বীপ এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত বিন্দু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক নাটকীয় ঘোষণা দিয়েছেন।
তিনি জানিয়েছেন মার্কিন বিমান বাহিনী দ্বীপটির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে ট্রাম্পের এই বার্তার একটি অংশ বিশ্ব অর্থনীতিকে স্বস্তি দিলেও ইরানকে দিয়েছে চরম হুঁশিয়ারি। তিনি বলেন, ভদ্রতার খাতিরে আমি দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস করিনি, কিন্তু যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয় তবে এই তেলের সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে আমি দ্বিধা করব না। অর্থাৎ এই খার্ক দ্বীপ এখন কেবল একটি বন্দর নয়, এটি যুদ্ধের একটি দাবার পুঁটি। এই দ্বীপের একটি ট্যাঙ্কারের আগুন লাগা মানেই বিশ্ব বাজারে তেলের দামে আগুন লাগা। তৈল স্থাপনার এই যান্ত্রিক কোলাহলের আড়ালে খার্ক দ্বীপ আগলে রেখেছে হাজার বছরের ইতিহাস। এটি কেবল তেলের দ্বীপও নয়, এটি একটি জীবন্ত জাদুঘর। প্রত্নতাত্ত্বিক রেকর্ড বলছে এখানে মানুষের বসবাস ছিল খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দ থেকেই। এলমাইট, আচেমিনিড এবং সাসানিড সব বড় সাম্রাজ্যের পদচিহ্ন পাওয়া যায় এই দ্বীপে। ইউরোপীয় ঔপনিবেশিক যুগে খার্ক দ্বীপ ছিল পর্তুগিজ এবং ওলন্দাজদের রণক্ষেত্র। 1753 সালে ওলন্দাজরা এখানে একটি শক্তিশালী দুর্গ তৈরি করেছিল, কিন্তু স্থানীয় বীর মীর মুহান্না সেই দুর্গ গুঁড়িয়ে দিয়ে ওলন্দাজদের চূড়ান্তভাবে বিতাড়িত করেন। এমনকি 20 শতাব্দীতেও রেজা শাহ পাহলবীর আমলে এটি ছিল রাজনৈতিক বন্দীদের এক ভয়াবহ নির্বাসন কেন্দ্র। আজ সেই অন্ধকার অতীত মুছে খার্ক দাঁড়িয়ে আছে আধুনিক ইরানের শ্রেষ্ঠ অর্থনৈতিক স্তম্ভ হিসেবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কড়া সামরিক নিয়ন্ত্রণের মধ্যেও এই দ্বীপে ধর্মীয় সহাবস্থানের এক অসাধারণ ইতিহাস লুকিয়ে আছে। এখানে রয়েছে প্রাচীন জরাথ্রুস্টবাদী সমাধি, খ্রিস্টানদের কবর এবং ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন। 7ম হিজরি শতকের মীর মোহাম্মদ মাজার বা আচেমিনিড আমলের শিলালিপি সবই এখানে টিকে আছে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই দ্বীপটি অসংখ্যবার বোমা হামলার শিকার হয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল এর অবকাঠামো, কিন্তু ইরান একে বারবার পুনর্গঠন করেছে। আজ যখন আবারও যুদ্ধের দামামা বাজছে, তখনই প্রাচীন কবরগুলো যেন দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। খার্ক দ্বীপের প্রবাল তীরে যখন আছড়ে পড়ে পারস্য উপসাগরের ঢেউ, তখন সেই শব্দের সাথে মিশে থাকে কোটি কোটি ব্যারেল তেলের প্রবাহ আর হাজার বছরের প্রাচীন ইতিহাস। একদিকে নিষেধাজ্ঞার শিকল, অন্যদিকে যুদ্ধের সরাসরি হুমকি। এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে আছে ইরানের এই অনাথ মুক্তা। ভূ রাজনীতির এই উত্তাল সময়ে খার্ক দ্বীপ কি কেবলই একটি তেলের টার্মিনাল হয়ে থাকবে, নাকি এটি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার কোনো এক মহাপ্রলয়ের কেন্দ্রবিন্দু হবে? সময়ই তার উত্তর দেবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দুটি বিকল্প তেল পাইপলাইন, যেগুলো হরমুজ প্রণালী ব্যবহার না করেই তেল পরিবহন করতে পারে। বিশ্লেষকদের মতে এই পাইপলাইনগুলো পুরো সমস্যার সমাধান না করলেও অন্তত আংশিকভাবে বৈশ্বিক তেল সরবরাহ বজায় রাখতে সাহায্য করতে পারে। প্রথম পাইপলাইনটি সৌদি আরবের পূর্ব পশ্চিম পাইপলাইন নেটওয়ার্ক, যাকে সাধারণত পেট্রোলিন বলা হয়। প্রায় 750 মাইল দীর্ঘ এই পাইপলাইন সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ অঞ্চলকে পশ্চিমের লোহিত সাগর উপকূলের সঙ্গে যুক্ত করেছে। এটি পূর্বাঞ্চলে আপকাইক তেল স্থাপনাকে লোহিত সাগরের বন্দর শহর ইয়াবনুর সঙ্গে যুক্ত করে। ফলে তেল ট্যাঙ্কারগুলোকে আর হরমুজ প্রণালী দিয়ে যেতে হয় না। সাম্প্রতিক সম্প্রসারণের পর এই পাইপলাইনের দৈনিক পরিবহন সক্ষমতা প্রায় 70 লাখ ব্যারেল। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো জানিয়েছে তারা খুব শীঘ্রই এই নেটওয়ার্ক পুরো সক্ষমতায় ব্যবহার করার পরিকল্পনা করছে। অন্য পাইপলাইনটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি অপরিশোধিত তেল পাইপলাইন, যা হাফসান ফুজাইরা পাইপলাইন নামেও পরিচিত। প্রায় 248 মাইল দীর্ঘ এই পাইপলাইন আবুধাবির হাফসান তেল স্থাপনা থেকে শুরু হয়ে ফুজাইরা বন্দরে গিয়ে শেষ হয়েছে। প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারে এই পাইপলাইন। এটি পরিচালনা করে আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। এই পাইপলাইনের বড় সুবিধা হলো এটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে তেল রপ্তানির সুযোগ দেয়। জ্বালানি বিশ্লেষকদের মতে সৌদি আরব ও আমিরাতের দুটি পাইপলাইন একসঙ্গে মিলে হরমুজ দিয়ে প্রতিদিন যে বিপুল পরিমাণ তেল পরিবহন করে তা পুরোটা নয়, বরং কিছুটা ঘাটতি পূরণ করতে পারে। ইতোমধ্যে দেশ দুটি পাইপলাইনগুলোর ব্যবহার বাড়াচ্ছে।
আমিরাতের পাইপলাইনটি এখন প্রায় 71% সক্ষমতায় চলছে, ফলে সেখানে প্রতিদিন আরও প্রায় 4,40,000 ব্যারেল তেল পরিবহনের সুযোগ রয়েছে। প্রয়োজনে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি সাময়িকভাবে এর সক্ষমতা বাড়িয়ে প্রতিদিন 18 লাখ ব্যারেল পর্যন্ত নিতে পারে। তবে চলমান সংঘাতের কারণে জ্বালানি অবকাঠামোর উপর হামলার ঝুঁকি থাকায় বাস্তবে এই সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা কঠিন হতে পারে বলে মনে করছেন তেল বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইতোমধ্যেই আমিরাতের জ্বালানি খাতেও পড়েছে। আবুধাবির বড় তেল শোধনাগার রুয়াইস রিফাইনারির একটি স্থাপনায় আগুন লাগার পর এটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই শোধনাগার প্রতিদিন প্রায় 9,22,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ এনার্জির জ্যেষ্ঠ সহ-সভাপতি পঙ্কজ শ্রীবাস্তব বলেন, উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ ধীরে ধীরে বাধার মুখে পড়ছে। সমুদ্র পথে রপ্তানি ব্যাহত হলে শোধনাগারগুলোকে উৎপাদন কমিয়ে শুধু দেশের চাহিদা মেটাতে হতে পারে, কারণ রুয়াইস কমপ্লেক্সে তৈরি জ্বালানির বড় অংশ এখনো হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করা হয়। তাই এই পথে সমস্যা হলে রপ্তানি কমাতে বা অতিরিক্ত তেল মজুদে বাধ্য হতে পারে আমিরাত। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। গত ফেব্রুয়ারি মাসে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের বাজার বেশ অস্থির হয়ে উঠেছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একসময় ব্যারেল প্রতি $120 পর্যন্ত উঠেছিল, পরে তা আবার নেমে প্রায় $90 আসে। তবে পারস্য উপসাগরে জাহাজে নতুন হামলার খবর পাওয়ার পর আবারও ফিউচার বাজারে তেলের দাম প্রায় $100 কাছাকাছি লেনদেন হতে দেখা যায়। জ্বালানি বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংঘাত যত দীর্ঘ হবে ততই তেলের গুদামগুলো ভরে যাবে, তখন উৎপাদন কমানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাদের মতে যুদ্ধের প্রভাব ইতোমধ্যে ইরাকের তেল উৎপাদনের প্রায় 70% কমে গেছে। যদি উৎপাদন বন্ধের ঘটনা বাড়তে থাকে তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরো বেড়ে যেতে পারে। আর যদি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল সরবরাহ বড় ধাক্কা লাগে তাহলে সেটি বিশ্ব তেল বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে কাজে লাগিয়ে ইউক্রেনে আরো বড় হামলা চালানোর চেষ্টা করছে রাশিয়া, এমনটাই অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 14 মার্চ রাতে রাশিয়ার নতুন করে বিমান হামলার পর তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কাজে লাগিয়ে ইউক্রেনে আরো বড় ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে রাশিয়া। বিশ্বের অন্য কোথাও যুদ্ধ বা সংকট যাই ঘটুক না কেন, ইউক্রেনের জন্য শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। ইরান যুদ্ধের কারণে প্রতিশোধমূলক হামলা ঠেকাতে প্রচুর বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যার প্রভাব পড়ছে ইউক্রেনের প্রতিরক্ষায়। ইউক্রেনের কর্মকর্তারা জানান, 14 মার্চ রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়া। এতে কিয়েভ অঞ্চলে কমপক্ষে 4 জন, জাপোরিজিয়া 1 জন নিহত এবং অন্তত 18 জন আহত হন। জেলেনস্কি বলেন, এই হামলায় প্রায় 500টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর বেশিরভাগই ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে পারলেও দেশের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, রুশ হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভের জ্বালানি অবকাঠামো। তবে দুর্ভাগ্যজনকভাবে আবাসিক ভবন, স্কুল এবং বেসামরিক ব্যবসা প্রতিষ্ঠানেও সরাসরি আঘাত লাগে। ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই হামলায় মোট 430টি ড্রোন ও 68টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যদিও এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা না হলেও সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বড় হামলা বলে বলা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। ইরানের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছেছে। আর এই দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন আগে লোড করা রুশ জাহাজের তেলের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেয়। মস্কো এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও জেলেনস্কি এবং ইউরোপের কয়েকজন নেতা এর তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে এতে রাশিয়ার অর্থনীতি এবং যুদ্ধ চালানোর সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে। এদিকে 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে শান্তি আলোচনা চলছিল, ইরানের সংঘাত শুরু হওয়ার পর সেই আলোচনাও কার্যত থেমে গেছে।
দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ, কিন্তু কোনো পক্ষই হাল ছাড়তে নারাজ। যুদ্ধের শুরুতে অসম লড়াই মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ধারণা পাল্টে দিচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত আক্রমণ সামলে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। এতে বেকায়দায় পড়ে এখন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিনীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সামরিক ঘাঁটির পর এখন মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এতে ঝুঁকিতে পড়েছে ওই অঞ্চলে থাকা মার্কিনীদের জীবন। পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে শতাধিক মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। তবে কিভাবে এত মানুষ আহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানায়নি সংবাদ মাধ্যমটি। শুধু জানানো হয়েছে আহতের অনেকেই ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে IRGC। এক বিবৃতিতে IRGC নেতানিয়াহু সম্পর্কে বলেছে, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব। এদিকে ইরাক ও কুয়েতে 3টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে IRGC। এক বিবৃতিতে IRGC বলছে, ইরাকের ইরবিলে অবস্থিত হারির মার্কিন বিমান ঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনা মোতায়েন থাকা আলী আল সালেম ও আরিফ জান ঘাঁটি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে। হামলা অব্যাহত আছে ইরানেও। নতুন করে ইরানের ইস্পাহানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় 15 জন নিহত হয়েছেন। আগামীতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বেঁচে থাকা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোস্তফা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি আদৌ বেঁচে আছেন কিনা আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি। এদিকে যুদ্ধের জেরেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় অস্থির হতে শুরু করেছে বৈশ্বিক জ্বালানির বাজার। এ অবস্থায় হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য কমাতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন। অন্যদিকে ইরানের ড্রোন ঠেকাতে মধ্যপ্রাচ্যকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা ইউক্রেনের ড্রোন দক্ষতা দিয়ে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের সাহায্য করতে আগ্রহী। আমরা দৃঢ়ভাবে আশা করি মধ্যপ্রাচ্যে এই সাহায্যের ফলে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেবে না। 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর দুই পক্ষের লড়াই বেশ জমে উঠেছে। যুদ্ধ জয়ের জন্য উভয় পক্ষই নানা কৌশল অবলম্বন করছে। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে সামরিকভাবে ইরান কম শক্তিশালী হলেও কিভাবে দেশটি এখনো লড়াইয়ে টিকে আছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাশিয়া পরোক্ষভাবে ইরানকে সহযোগিতা করছে। ইরানের নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট খুবই সীমিত। খোলা সমুদ্রে দ্রুতগতির নৌবহর অনুসরণ করার জন্য তা যথেষ্ট নয়। রাশিয়ার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা নেই। তাদের উন্নত নজরদারি স্যাটেলাইট নেটওয়ার্ক রয়েছে, বিশেষ করে কানোপাস ভি স্যাটেলাইট, যা ইরানে যাওয়ার পর খাইয়াম নামে পরিচিতি পেয়েছে। কানোপাস ভি স্যাটেলাইট তেহরানকে দিনরাত অপটিক্যাল ও রাডার চিত্র সরবরাহ করতে পারে। ইরান যুদ্ধে চীনের ভূমিকা তুলনামূলকভাবে নীরব, কিন্তু এই নীরবতার গুরুত্ব কম নয়। কয়েক বছর ধরে চীন ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বদলে দিচ্ছে। তারা উন্নত রাডার ব্যবস্থা সরবরাহ করেছে। ইরানের সামরিক নেভিগেশন ব্যবস্থাকে মার্কিন জিপিএস থেকে সরিয়ে চীনের এনক্রিপ্ট করা বাইদু 3 স্যাটেলাইট ব্যবস্থায় নিয়ে গেছে। তাদের বিস্তৃত স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে সংকেত, গোয়েন্দা তথ্য ও ভূখণ্ড মানচিত্র তৈরিতে সহায়তা করছে। চীনের সরবরাহ করা YLC-8B এন্টি স্টেলথ রাডার কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ ব্যবহার করে। এতে যুক্তরাষ্ট্রের স্টেলথ বিমানগুলোর রাডার এড়ানোর ক্ষমতা কমে যায়। B-21 রেডার এবং F-35C বিমানগুলোকে রাডারের চোখে প্রায় অদৃশ্য থাকার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এই ধরনের রাডারের সামনে তাদের অদৃশ্যতা অনেকটাই কমে যায়। এদিকে রয়টার্স জানিয়েছে, ইরান চীনের কাছ থেকে 50টি CM-302 সুপারসনিক অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এটি মূলত চীনের YZ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতি 3 গুণ
বেগে ওড়ে এবং সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে এগোয়, ফলে কোনো জাহাজের প্রতিক্রিয়ার সময় কয়েক সেকেন্ডে নেমে আসে। দশকের পর দশক ধরে উপসাগরীয় অঞ্চল ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তিগত আধিপত্যের ক্ষেত্র। ইরান 3 দশক ধরে সেই যুদ্ধ গভীরভাবে বিশ্লেষণ করেছে। তারা দেখেছে প্রযুক্তিগতভাবে দুর্বল একটি রাষ্ট্রকে কিভাবে আকাশপথ থেকে ধ্বংস করা যায়। রাশিয়ার স্যাটেলাইট তথ্য এবং চীনের রাডার প্রযুক্তি সেই অভিজ্ঞতারই প্রতিক্রিয়া। তেহরান চায় না তাদের পরিণতিও বাগদাদের মতো হোক। দিন যত গড়াচ্ছে ইরান যুদ্ধের ভয়াবহতা ততই বাড়ছে, যার প্রভাব পড়ছে গোটা বিশ্বেই। আগ বাড়িয়ে ইরান যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের উপর ক্ষোভ বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথা ভাবছে ইরান যুদ্ধে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপসাগরের বেশ কয়েকটি দেশ। সব মিলে কতটা বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল হাফতুর। এই ধনকুবের এখন চরম ক্ষুব্ধ ট্রাম্পের উপর। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলায় যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ্যে বন্ধু ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন তিনি। একাই 300 কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হাফতুর এক্সে ট্রাম্পের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধে আমাদের অঞ্চলকে জড়াতে আপনাকে কে অনুমতি দিয়েছে? কিসের ভিত্তিতে এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন আপনি? এইটুকুতেই থামেননি একসময় দুবাইয়ে পাম জুমেইরাতে ট্রাম্প টাওয়ার বানানোর পরিকল্পনা করা এই ধনকুবের। ইরান যুদ্ধের প্রভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রাম্পকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন আল হাফতুর। বলেন, যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কি এর মারাত্মক ক্ষয়ক্ষতির হিসাব মাথায় রেখেছিলেন? এ কথা কি আপনি বিবেচনা করেছিলেন এই যুদ্ধ বিস্তৃত হলে সবার আগে পুড়ে মরবে উপসাগরীয় দেশগুলো? এই অঞ্চলের জনগণের কথা জিজ্ঞাসা করার অধিকার রয়েছে। যুদ্ধটা কি আপনার একার সিদ্ধান্ত নাকি নেতানিয়াহু ও তার সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত? সম্প্রতি গাজা যুদ্ধ বন্ধে বোর্ড অব পিস গঠন করে নিজেকেই নিজে শান্তির দূত হিসেবে জাহির করা নিয়েও ট্রাম্পকে কটাক্ষ করেছেন এই ধনকুবের। বলেন, শান্তির নামে যে বোর্ড অব পিস আপনি ঘোষণা করলেন তার কালি শুকানোর আগেই কেন এমন এক যুদ্ধ বাঁধিয়ে বসলেন যে কারণে বিপদে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য? তাহলে সেসব শান্তি উদ্যোগের কি হলো? শান্তির নামে যে অঙ্গীকার আপনি করলেন তার পরিণতিই বাকি। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে, ইরান যুদ্ধে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপসাগরের বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথা ভাবছে, যার মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব। আর এই দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বিনিয়োগের পরিমাণ প্রায় $2 ট্রিলিয়ন। ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিনিয়োগ চুক্তি থেকে সত্যি উপসাগরীয় দেশগুলো সরে আসলে বড় ঝামেলায় পড়ে যাবেন ট্রাম্প। দুবাই, দ্য সিটি অফ গোল্ড, বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক রাজধানী। কি নেই এই শহরে? বিলাসবহুল পর্যটন কেন্দ্র, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, আয়েশি জীবনের সব উপকরণ। শহরের প্রতিটি ইট পাথরের ভাঁজে ভাঁজে আভিজাত্যের ছোঁয়া। আরব শেখদের গড়া এক স্বপ্নের নগরী, যা কিনা গোটা দুনিয়ার বিত্তবানদের নিরাপদ আবাসস্থল বটে। সেই তকতকে ঝকঝকে শহর ছেড়েই এখন পালাতে চাইছেন অনেকে। বিলাসী জীবনের মোহ ভুলে কোনো রকমে জীবন বাঁচাতে চাইছেন তারা। ইরান যুদ্ধের প্রভাবে নিরাপদ ও স্থিতিশীল এই শহরটি আজ কঠিন এক বাস্তবতার মুখোমুখি। ঝুঁকিতে পড়েছে শহরটির ভাবমূর্তি। সেই ঝুঁকি কতটা? দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরাহ দ্বীপের একটি বারে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করছিলেন ব্রিটিশ রিয়েল এস্টেট পরামর্শক স্টেফানি বেকার। এরপর বার থেকে বেরিয়ে হোটেলে ফেরার পথে রাতের আকাশে হঠাৎই একটি অস্বাভাবিক বস্তু ছুটে যেতে দেখেন তিনি। কিছুক্ষণ পর একটি ড্রোন গিয়ে পড়ে 5 তারকা ফেয়ারমন্ট হোটেলে। বেকার ও তার বন্ধুরা তখন ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে ভয়াবহ এই ঘটনার সাক্ষী হন। বছরখানেক আগে দুবাইয়ে বসবাস শুরু করা স্টেফানি সব সময় এই শহরটিকে নিরাপদ ভেবে এসেছেন, কিন্তু এই ঘটনা তার ধারণাকে পাল্টে দিয়েছে। বেকার বলেন, আমরা সবাই ভয় পেয়েছিলাম। এমন কিছু দেখা সত্যি অপ্রত্যাশিত ছিল। তবে ড্রোন হামলার পরও তিনি শহর ছাড়ার পরিকল্পনা এখনই করতে নারাজ। এক্ষেত্রে তার ভাষ্য, পরিস্থিতি যেভাবে সামলানো হয়েছে তাতে আমি আরও নিরাপদ বোধ করছি। বিশ্বের নানা দেশের লাখো প্রবাসীর আবাসস্থল এখন দুবাই। এই শহরে শুধু ব্রিটিশ নাগরিকই আছেন প্রায় 2,40,000। অথচ সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের এই হার মোট জনসংখ্যার মাত্র 10%। এর কারণ
গত কয়েক দশক ধরে দুবাই নিজেকে একটি স্থিতিশীল ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলেছে। কাচের আকাশচুম্বী অট্টালিকা, করমুক্ত বেতন এবং ব্যক্তিগত নিরাপত্তায় সুনাম কুড়িয়ে মধ্যপ্রাচ্যের ব্যবসা ও পর্যটনের বড় কেন্দ্র হয়ে উঠেছে এই শহর। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উন্নত জীবনের আশায় ছুটে এসেছেন বিত্তবানরা। সেই বিত্তবানদের এখন দোটানায় ফেলেছে ইরান যুদ্ধ। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট 285টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 1567টি ড্রোন প্রতিরোধ করেছে। কর্মকর্তাদের মতে এর 90% বেশি আকাশেই ধ্বংস করা হয়েছে। তবুও কিছু ধ্বংসাবশেষ দুবাইয়ের বিভিন্ন এলাকায় পড়েছে, যার মধ্যে বড় আবাসিক এলাকা ও বিমানবন্দরের কাছাকাছি জায়গাও রয়েছে। এসব ঘটনায় 6 জন নিহত এবং 141 জন আহত হয়েছেন, যা নিয়ে সবাই ভীত না হলেও অনেকের মধ্যেই আতঙ্ক বাড়ছে। এই যেমন অ্যাডাম ক্যালো নামের এক ব্রিটিশ নাগরিক 2024 সালে স্ত্রী ও 2 ছোট ছেলেকে নিয়ে দুবাইয়ে আসার পর এতদিন সব স্বাভাবিক থাকলেও এখন বিস্ফোরণের শব্দে তার শিশুরা আলাদা ঘরে ঘুমাতে ভয় পাচ্ছে। যা নিয়ে ক্যালো বলেন, কর্তৃপক্ষ আমাদের নিরাপদ রাখার জন্য যথেষ্ট করেছে, কিন্তু তবুও অস্বস্তি রয়েছে। প্রশ্ন হলো, এই অবস্থায় কি স্বাভাবিক হয়ে যাবে? অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন এয়ারলাইন কর্মী জানান, তিনি এই সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফিরে গেছেন। তিনি বলেন, প্রতিদিন বিস্ফোরণের শব্দ শুনে খুব উদ্বিগ্ন লাগছিল। আপাতত চলে যাওয়াই নিরাপদ মনে হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল হলে আবার ফিরব। দুবাইয়ের উত্থান অনেকটাই নির্ভর করেছে বৈশ্বিক যোগাযোগের উপর। দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। গত বছর এখানে প্রায় 9 কোটি যাত্রী যাতায়াত করেছেন, কিন্তু সংঘাত শুরুর পর হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ফলে প্রায় থমকে গেছে এই ব্যস্ত বিমান কেন্দ্রটি। এখন কিছু সীমিত ফ্লাইট আবার চালু হয়েছে, তবে যুদ্ধের প্রভাব এরই মধ্যে বেশ ভালোভাবেই পড়েছে। গ্রীষ্মের তীব্র গরমের আগে শহরটিতে পর্যটকদের ভিড় বাড়লেও অনেকেই ইরান যুদ্ধের কারণে সফর বাতিল করেছেন। কিছু বিলাসবহুল হোটেলে কক্ষের ভাড়া স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে, যা নিয়ে গেটস হসপিটালিটির প্রতিষ্ঠাতা ও সিইও ডক্টর নাইম মাদাদ বলেন, দুর্ভাগ্যজনকভাবে মে মাস পর্যন্ত বুকিং বাতিল হচ্ছে। বছরের শুরুটা খারাপ হলে পরে সেই ক্ষতি পুষিয়ে নিতে অনেক দৌড়ঝাঁপ করতে হয়। দুবাইয়ের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর নিরাপত্তা। অস্থির মধ্যপ্রাচ্যের মধ্যে থেকেও কয়েক দশক ধরে তিলে তিলে এই ভাবমূর্তি অর্জন করেছে শহরটি। ইরান যুদ্ধের পর সেটি এখন প্রশ্নের মুখে। জানিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনীতি বিশ্লেষক ক্রিস্টোফার ডেভিডসন বলেন, স্বল্পমেয়াদে দুবাইয়ের ভাবমূর্তির উপর প্রভাব পড়তে পারে, তবে মূল ভিত্তি, অবকাঠামো, নিয়মনীতি, আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান অপরিবর্তিত রয়েছে। কাজেই দীর্ঘমেয়াদে শহরটির আকর্ষণ বজায় থাকবে। তাছাড়া দুবাইয়ের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ইরান সংঘাত কিভাবে শেষ হয় তার উপর। জানিয়ে ডেভিডসন বলেন, যদি ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে উল্টোভাবে সংযুক্ত আরব আমিরাতের আকর্ষণ আরও বাড়তে পারে। তবে যদি ইরানের বর্তমান সরকার টিকে থাকে তাহলে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।